অনেকগুলো ভেন্ডিং মেশিন আছে, সেপারেট বেড আছে। আমাদের রাইডটা শেষ করলাম, ওসাকা ক্যাসেলের ট্যুরটা শেষ করলাম। রাইড আছে মেডা স্কাই বিল্ডিংয়ের ছাদে, একটা ক্যাপসুলের পিছনে যে ফেরি হুইলটা দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি হলো জাপানের ওসাকা শহরের কানসাই এয়ারপোর্টে। আর আমি একটু আগে আমার ইমিগ্রেশন শেষ করে বের হইলাম। তো গতকালকে রাত্রে আমরা গুয়ানজু থেকে এই জাপানের উদ্দেশ্যে রওনা দিছি। দেওয়ার পরে আমাদের লাগছিল প্রায় 8 ঘন্টা, কারণ আমাদের একটা ট্রানজিট ছিল হংকংয়ে। তারপর আমরা আজকে সকাল প্রায় 7:30টার দিকে, মানে 7টার দিকে এই ওসাকাতে আসছি। অ্যারাইভালে বের হওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ভেন্ডিং মেশিন আছে। তো জাপান হলো ভেন্ডিং মেশিনের জন্য খুব বিখ্যাত। মানে এইরকম মেশিনের মধ্যে সিম কার্ড পর্যন্ত বিক্রি করে, মানুষ সিম কার্ড কিনতে পারে। তারপরে এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কের ভেন্ডিং মেশিন আছে। তো এটা আর কি আমি অনেক আগে শুনছি যে জাপানে প্রচুর ভেন্ডিং মেশিন আছে। তো হয়তো আমি এটা আগামী 6 দিনে এক্সপ্লোর করব। তো আমার বাম সাইডে হলো ওসাকা কানসাই এয়ারপোর্ট, আর আমি এখন হাঁটতেছি হলো মেট্রো ট্রেন স্টেশনের দিকে। তো নেভিগেশনটা খুব একটা কঠিন না। এয়ারপোর্টের অ্যারাইভাল হল থেকে বের হইলে পরে খুব ক্লিয়ার, মানে খুব সুন্দর সাইন দেওয়া আছে যে ট্রেন স্টেশনে যাওয়ার জন্য। মানে এয়ারপোর্ট থেকে বের হয়ে ডান সাইডের এই বিল্ডিংটাই হলো ট্রেন স্টেশন। এখানে তেমন কোনো শব্দ হইতেছে না, সবাই খুব চুপচাপ। তো যেটা হয়েছে যে আমরা টিকিটটা কিনছিলাম 9:42-এর, কিন্তু 9:12-তে আরেকটা ট্রেন ছিল। তো আমি বোধহয় ভাবছিলাম যে আমার যে সিট রিজার্ভ ছিল সেই কারণে আমি আর কি এই ট্রেনটাতে উঠতে পারবো না। তো এখানে যে ট্রেনের অপারেটর ছিল তার সাথে যখন কথা বলছি, সে বলছে যে তুমি যদি তোমার রিজার্ভ সিটে বসতে চাও তাহলে তোমার 9:42-এর ট্রেনেই উঠতে হবে। আর যদি তুমি নন রিজার্ভ যে কম্পার্টমেন্টগুলি আছে সেগুলিতে বসলে পরে তুমি যে কোনো একটা ট্রেনে উঠে যেতে পারবে। তো আমি এখানে দেখলাম যে ট্রেন আসার পরে এখানে এইটার মধ্যে তেমন বেশি প্যাসেঞ্জার ছিল না। তো এই কারণে আমি 9:12 লাকিলি আলহামদুলিল্লাহ মানে 9:12 ট্রেনে উঠে গেছি। এখন আমি ওসাকাতে আমার এয়ারবিএনবি রুমে এসে পড়ছি। আর আমার রুমটা আমি দেখাইতেছি, যেখানে এই যে আর কি আমাকে রুমটা দিছে সে আমাকে ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়েছে। আর এখানে একটা লকার বক্স সে দিয়েছে, একটা লকার বক্সে পাসওয়ার্ড দিয়েছে। আমি এটা খুলবো, খুলে আমি এখানে পাসওয়ার্ডটা দিব। তো আমি আমার ক্যামেরাটা ঘুরাইতেছি, দেওয়ার পরে তারপরে আমি এভাবে এটা টান দিলে পরে এই ল্যাপটপটা খুলবে। খোলার পরে আমি ভেতর থেকে চাবি পেলাম। তারপরে আমি এটা বন্ধ করে দিই। তারপরে আমি এখানে দিলাম। আমার রুম, তারপর আমি আমার রুমে ঢুকতেছি। রুমটা আর কি ছোট্ট রুম। তো আমি একটু আগে আসছিলাম, তো এখানে হলো রুমের কিচেন, ছোট্ট একটা কিচেন আছে, কিছু বিষয় আছে। আর এটা হলো আমার রুম, ছোট একটা সোফা আছে। তারপরে হলো একটা ক্যাবিনেট, এটা হলো ওয়াশরুম, 2টা সেপারেট বেড আছে। তারপর ফ্লোরটা মাশাআল্লাহ খুব পরিষ্কার। এখানে একটা জিনিস দেখাই, এখানে একটা বারান্দা আছে খুব সুন্দর। আমি একটু পরপরই আওয়াজ পাইতেছি যে এখান দিয়ে ট্রেন যায়, এখান দিয়ে হাই স্পিড ট্রেন। হয়তো আর 1 দিন কি 2 দিন পরে আমি এই ট্রেনে করেই টোকিওতে যাব। এই রুমটা আমি বুক করছি 3 রাত্রের জন্য এয়ারবিএনবি থেকে। আর 3 রাত্রের জন্য আমার পে করা লাগছে বাংলাদেশি টাকায় প্রায় 17 থেকে 18 হাজার টাকার মতো। তো মাশাআল্লাহ মানে 17-18 হাজার টাকায় এরকম একটা রুম আমার আর কি খুবই পছন্দ হয়েছে। আর এয়ারবিএনবিটা যেই এলাকাটাতে পড়ছে সেটা হলো এখানে যে শিন ওসাকা ট্রেন স্টেশনটা আছে, ঠিক ট্রেন স্টেশনটা থেকে 2 মিনিট হাঁটার দূরত্বে। তো আমার আর কি অলরেডি জায়গাটা অনেক পছন্দ হয়েছে, কারণ এই জায়গাটা অনেক কোয়াইট, চুপচাপ। আর আমি এখন বের হয়েছি দুপুরের খাবার কেনার জন্য। তো আমি একটা জিনিস দেখছি, যেটা হলো জাপানে
গুগল ম্যাপটার কাজ করে। তো গুগল ম্যাপে আমি যখন সার্চ দিছি আমার বাসার আশেপাশে মোটামুটি 5-6 মিনিটের মধ্যে আমি 3টা কি 4টা হালাল খাবারের দোকান পাইছি। তো আমি এখন হাঁটতেছি, এরকমই 2-1টা দোকানে যাব, যা পরে খাবার দেখবো, দেখে যদি আমার পছন্দ হয় তাহলে আমি খাবারটা নিয়ে আসবো। ওসাকার নাম্বা নামে একটা মেট্রো স্টেশন আছে, সেই মেট্রো স্টেশনটাতে আসছি। তো এই মেট্রো স্টেশনটার আশেপাশে একটা নদী আছে, আর এই নদীটার উপরে ক্রুজ আছে। মাশাআল্লাহ, এখানে অনেক মানুষ, অনেক ব্যস্ত। আমি যতটা ভাবছিলাম জাপান সম্পর্কে মানে ওসাকা সম্পর্কে, এই আমি দেখছি যে এটা শহরটা তার চাইতে অনেক বেশি ব্যস্ত। এখানে অনেক মানুষ, হয়তো অফিস আওয়ার শেষ হয়েছে মাত্র, এই কারণে এখানে এত মানুষ। দুই পাশে অনেক রেস্টুরেন্ট আছে, তারপর দোকান, বিভিন্ন ধরনের শপিং করার দোকান, মেনলি রেস্টুরেন্ট আছে। এখানে অনেক এন্টারটেইনমেন্ট মানে কার্টুন, তারপর মুভি রিলেটেড অনেক কিছু আছে। তো আমরা একটু আগে পেছনে ওই ক্রুজে আমাদের রাইডটা শেষ করলাম। তো এইখানে যেটা হয়েছে যে আমরা একটা পাস কিনছিলাম, ওসাকা অ্যামেজিং পাস। তো ওই পাসের মধ্যেই আমাদের এই বোটটা ইনক্লুডেড আছে। তো এই কারণে আমাদের মোবাইলের অ্যাপের মাধ্যমে যে পাসটা আমি কিনছি সেটা নিয়ে যাওয়া লাগছে। ওখানে একটা কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে আমাদেরকে টিকিট প্রিন্ট করে দিয়েছে। তারপর সেই টিকিটটা নিয়ে আমরা বোটে উঠছি। আর এই বোটটা 20 মিনিট কি 25 মিনিটের মতো একটা রাইড ছিল। আর আমাদের প্রায় এই যে ব্রিজগুলো দেখা যায়, এরকম 9টা ব্রিজের নিচ দিয়ে নিয়ে গেছে। আর সে গাইড যেটা বলতেছিল যে এই ওসাকা শহরে প্রায় 58টা এরকম ব্রিজ আছে, কিন্তু এই রাইডটা ছিল মানে এই ক্রুজের রাইডটা 9টা ব্রিজের নিচ দিয়ে হলো। জাপানে আমাদের 3য় দিন, আর আমরা এখন আছি হলো ওসাকা শহরে। তো আজকে আমাদের প্ল্যান হলো ওসাকা শহরের কয়েকটা অ্যাট্রাকশনে ঘোরাঘুরি করা। তো এরই অংশ হিসাবে আমরা এই আজকে সকালে আসছি ওসাকা ক্যাসেলে। তো এখন বাজে হলো সকাল প্রায় 10টার কাছাকাছি। ওসাকা ক্যাসেলটা হইল যে আমার পেছনে যে বড় একটা ক্যাসেল দেখা যায়, সেটা আমাদের সামনেই যে একটু নদীর মতো জায়গা দেখা যায়, আর পেছনে আছে ক্যাসেল। আমরা এখন সেই ক্যাসেলটার দিকে যেতেছি। তো এখানে অনেক বিজি আর কি, এখানে অনেক মানুষ। তো আমার হোটেল থেকে আমার 2টা ট্রেন বদলায় এখানে আসতে হয়েছে, আমাদের লাগছে প্রায় আধা ঘন্টা। তো আমি যতটুকু জানি যে ওসাকা ক্যাসেলে যাইতে হইলে মনে হয় 1000 ইয়েন, বাংলাদেশি টাকায় হয়তো 1000 টাকার কাছাকাছি লাগে। কিন্তু আমরা যে অ্যামেজিং পাসটা কিনছি, মানে একটা ওই 2 ডে পাস কিনছিলাম ওসাকা শহরে, সেই পাসের অংশ হিসাবে এই ক্যাসেলটা ফ্রি আমরা ঘোরাঘুরি করতে পারবো। আমি এখন আমার ওসাকা ক্যাসেলের ট্যুরটা শেষ করলাম। তো এখানে যে পেছনে যে দুর্গটা দেখা যায়, বিল্ডিংটা, এই বিল্ডিংটা হলো 8টা তলা। তো 8 তলার নিচ থেকে উপরতলাতে যাওয়ার জন্য একটা এলিভেটর মানে একটা সিঁড়ি আছে, কিন্তু আমি দেখছিলাম যে ওই সিঁড়ির সামনে অনেক বড় লাইন আপ ছিল। তো এই কারণে আমি সিঁড়ির সামনে দাঁড়াইনি, আমি হাইটাই উপরে চলে গেছিলাম। আর আরেকটা জিনিস হয়েছে কি, আমার কাছে তো ওই যে ওসাকা শহরের যে সিটি পাস ওইটা কিনছিলাম। তো এই কারণে আমার ওইখানে বড় লাইন আপ ছিল একটা টিকিটের জন্য। তো আমার আর কি লাইনে দাঁড়াইতে হয়নি, আমি আলহামদুলিল্লাহ সরাসরি আর কি ভেতরে চলে যেতে পারছি। আর ক্যাসেলটার সম্বন্ধে আমি যতটুকু বলতে পারি, বাইরে আমি এখন যে জায়গাটাতে দাঁড়ানো আছি, এই জায়গাটাতে আসলে পরে কিন্তু কোনো টিকিট লাগে না, মানে এই জায়গাটা ফ্রি। এখানে আর কি যে কেউ আসতে পারে, এখানে অনেক মানুষ বসে রয়েছে। তো আমি পার্সোনালি মনে করি যে ওই টাকা খরচ করে একেবারে উপরে যাওয়ার কোনো দরকার নাই। এখান থেকে মোটামুটি দুর্গটা খুব সুন্দর দেখা যায়, আর কেউ যদি চায় যাইতে পারে। তো ওই ক্যাসেলটার একেবারে 8 তলায় ওপরে, চারপাশে অনেক সুন্দর একটা বারান্দা আছে। তো ওই বারান্দা থেকে মানে আশেপাশের যে এরিয়াটা দেখা যায়, কিন্তু 8 তলা আর হয়তো পাহাড়ের উপরে, তো ওই কারণে একটু বেশি দূর পর্যন্ত দেখা যায়। আর এই দুর্গটার চারপাশে আছে হইলো খাল, মানে আজকে থেকে যত বছর আগে, 400 বছর আগে যখন এই দুর্গটা বানানো হয়েছিল, তখন তারা এই দুর্গটার চারপাশে এভাবেই বানাইছিল। আর এই দুর্গটা মোটামুটি আমি যতটুকু দেখছিলাম যে তিনবার আর কি তারা বিনির্মাণ করছিল, রিকনস্ট্রাক্ট করছিল। করার পরে তারপর আর কি বর্তমানে যে বিল্ডিংটা আছে,
এই বিল্ডিংটা প্রায় 100 বছর আগে শেষবারের মতো নির্মাণ করা হয়েছিল। তো এখানে এখন দেখেন মাশাআল্লাহ কত মানুষ। এখানে একটা ওসাকা ক্যাসেলের নৌকার ঘাট আছে, মানে এটা পিয়ার। তো এই জায়গাটাতে আমরা আসছি। তো এইখানে একটা 1 ঘন্টার নৌকার রাইড আছে। তো আমরা সেই রাইডটা করার জন্য এখানে আসছি। তো একটুর জন্য আমরা আর কি এর আগের রাইডটা মিস করছি। প্রতি 1 ঘন্টা পর পর এই রাইডটা চালু হয়। তো আমাদের নেক্সট যে রাইডটা হবে সেটা হলো দুপুর 1টা বাজে। তো আমরা অলরেডি টিকিট নিয়ে আসছি পিছনের টিকিট কাউন্টার থেকে, আর আমরা এখন এখানে অপেক্ষা করতেছি। আর মেবি 10-15 মিনিট পরে আমাদের বোটটা আসবে, তারপর আমরা ওই বোটে করে আমাদের জার্নিটা শুরু করব। আমাদের বোট রাইডটা ছিল প্রায় 55 মানে 55 মিনিটের, কিন্তু আমরা 55 মিনিট কমপ্লিট করিনি, কারণ ওটা তো রাউন্ড ট্রিপ হবে। তো আমরা ওয়ান ওয়েতে আইসা 25 মিনিট পরে এখানে একটা ঘাটের মধ্যে, মানে ওই দূরে যে ঘাটটা দেখা যায় সেই ঘাটটাতে নামছি। নেমা এখন আমরা আসছি হলো ওসাকা সিটি হল, যে জায়গাটা মানে আর কি ওই ওসাকা এই শহরের মেয়রের যে অফিস, যে জায়গাটাতে, সেই জায়গাটাতে। তো এটা হলো ওসাকা শহরের সিটি হল, মানে এটা আর কি হয়তো এই শহরের ডাউন টাউন এরিয়া, মানে মেন যে এরিয়া সেটা। তো আমি এখন এই বিল্ডিংটার কাছাকাছি যাইতেছি। আর বিল্ডিংটা মোটামুটি আমি অনেক ছবিতে দেখছি। আর একটা জিনিস দেখায় যে এখানে রাস্তাগুলো দেখেন মাশাআল্লাহ, মানে আমি যে রাস্তাগুলো দিয়ে হাইটে আসছি অনেক পরিষ্কার। তো আমরা যেটা দেখছি যে আমরা যখন ওই ওসাকা ক্যাসেল মানে যে দুর্গটা ওই জায়গায় ছিলাম না, তো ওইখানে যেটা দেখতেছিলাম যে কিছু মানুষ তারা আইসা তারা পিকনিকের মতো খাবার খাইতেছিল, পিকনিকের মতো কিছু একটা করতেছিল। তো খাওয়া দাওয়া শেষে তারা কিন্তু সবাই নিজের জিনিসপত্র, নিজের যে গার্বেজ আছে, সবাই নিজের গার্বেজগুলো আসলে নিজের সাথে করে ব্যাগ নিয়ে আসছে। সেই ব্যাগের মধ্যে রাইখা সেগুলো তারা নিয়ে চলে গেছে। তো এটা আর কি মাশাআল্লাহ, মানে আমার খুব ভালো লাগছে যে আমি আরও কয়েকবার দেখছি এখানে যে জাপানিজ যারা আছে এখানে, তারা নিজেদের গার্বেজগুলো দেখা যায় তারা পলিথিন নিয়ে আসে, মানে পকেটে করে, তো এই ব্যাগের ভিতরে করে, তো ওই পলিথিনের মধ্যে তারা তাদের গার্বেজগুলো একসাথে জমা করে নিয়ে যায়। আমরা এখন আসছি হলো ওসাকা শহরের ইউমেডা যে সাবওয়ে স্টেশনটা আছে ঠিক তার বাইরে। আর আমাদের প্ল্যান হইলো এই যে পেছনে যে বিল্ডিংটা দেখা যায়, বড় বিল্ডিংটা, এই বিল্ডিংটার নাম হলো ইউমেডা স্কাই বিল্ডিং। এখন এই বিল্ডিংটার উপরে আসছি। উপরে আসার সময় একটা স্কেলেটর ছিল, তার চারপাশে ছিল গ্লাস, মানে গ্লাস উইন্ডো। ওই উইন্ডো দিয়ে আমরা বাইরের দিকে তাকাই, মানে নিচে দেখা যেতেছিল খুবই সুন্দর আর কি, মনে হচ্ছিল আমরা আকাশের দিকে মানে স্কেলেটরের মাধ্যমে উঠে যেতেছি। এখানে অনেক মানুষ, আর এখানে পেছনে ওসাকা শহরের ভিউটা দেখা যেতেছে এই বিল্ডিংয়ের উপর থেকে। আমি এখন আছি হলো ইউমেডা স্কাই বিল্ডিংয়ের ছাদে। তো এই বিল্ডিংটা হলো দুইটা, মানে নিচে যে লেখা ছিল যে 2টা 40 তলা বিল্ডিং একসাথে তারা কইরা বানাইছে, যেটা বলা হয় যে জাপান এদিকে কিন্তু ভূমিকম্প অনেক বেশি হয়। তো এই কারণে তারা আর কি ইনিশিয়ালি মানে প্রথম দিকে একটা প্ল্যান নিয়েছিল যে 4টা বিল্ডিং এরকম একসাথে করে তারা জয়েন করবে। পরবর্তীতে প্ল্যানটা চেঞ্জ হইতে হইতে শেষ পর্যন্ত 2টা বিল্ডিং একসাথে করে তারা এই বিল্ডিংটা মানে এই স্ট্রাকচারটা বানাইছে। আর আমি এখন আছি ওই বিল্ডিংটা ছাদে। তো এই বিল্ডিংয়ের চারপাশে ছাদ থেকে সম্পূর্ণ ওসাকা শহরটা দেখা যায়। মাশাআল্লাহ, মানে এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে অনেক মানুষ। তো এই বিল্ডিংটা হাইট হলো অনলি মানে 40 তলা, খুব একটা বেশি না, কিন্তু মাশাআল্লাহ সুন্দর। ওই দেখেন ওইখানে দূরে পাহাড় দেখা যাচ্ছে বিশাল, এই যে কয়েকটা ব্রিজ। ওসাকা শহর কিন্তু ওই সাইডটা মনে হয় এলো সমুদ্র থেকে 1টা 2টা 3টা 4টা 5টা এই ধরনের প্রায় 7-8টা ব্রিজ আমি এখানে দেখছি। তারপর অনেকগুলো ট্রেনের লাইন আছে। তো খুবই সুন্দর অ্যামেজিং একটা ভিউ। আর ওই সাইডের নিচে হইলো যে এসকেলেটর দেখা যেতেছে, যেটা হইলো এসকেলেটরটার 2 সাইডে হলো গ্লাস। আমরা এখন আসছি হলো ওসাকা শহরের
ইউমেডা সাবওয়ে স্টেশনের ঠিক বাইরে অনেক বড় একটা নাগরদোলায়, আর এই নাগরদোলাটার নাম হইল 5 ফেরিজ হুইল। আমরা এখন এই নাগরদোলাটার উপরে উঠছি, আর এখানে এক একটা ক্যাপসুলের ভিতরে সাধারণত 2জন মানুষকে বসতে দেয়, কিন্তু আমি দেখছি এখানে 4টা সিট আছে, কিন্তু 2জন করে বসতে দিতেছে। তো আমি আর কি বাইরে থেকে দেখাই। ওইখানে হইলো ইউমেডা যে স্টেশনটা, সেই স্টেশন থেকে যে ট্রেনগুলি ছাড়ে সেগুলো, আশেপাশে বিল্ডিং দেখা যাইতেছে। আর এই সাইডে যদি আমি দেখাই তাহলে বাকি যে ক্যাপসুলগুলো মানে ঘরগুলি সেগুলো উপরে উঠতেছে। মাশাআল্লাহ। এই নাগরদোলাটার খরচ হইল বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকার মতো, কিন্তু এটা আমাদের যে অ্যামেজিং পাস মানে ওসাকা পাস আমরা কিনছিলাম সেই পাসের মধ্যে ইনক্লুডেড ছিল। তো এই কারণে আর কি আমাদের টাকা দিয়ে টিকিট কিনতে হয়নি। আমরা এই ভেতরে আইসা যখন তাদেরকে পাসটা দেখাইছি তখন তারা আমাদেরকে টিকিট প্রিন্ট করে দিচ্ছে। আর এদের সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ প্রতিটা ক্যাপসুল থেকে মানুষ নামার সাথে সাথে তারা করছে কি এটা মানে কিছু দিয়ে মুছে মানে পরিষ্কার করে তারপর পরবর্তী যে প্যাসেঞ্জার থাকে তাদেরকে উঠায়। আমি ইউমেডা স্টেশন থেকে 2টা ট্রেন বদলায়া তারপরে এখন একটা জায়গায় আসছি। তো এই জায়গার সাবওয়ে স্টেশনটার নাম হইলো ওসাকাকো সাবওয়ে স্টেশন। আর আমি এখন আসছি হইলো এই যে পিছনে যে ফেরি হুইলটা দেখা যায় নাগরদোলাটা, সেই নাগরদোলাতে ওঠার জন্য। আর এই নাগরদোলাটারে বলা হয় টেম্পোজান ফেরিজ হুইল। এর আশেপাশে আছে হইলো ওসাকা শহরের সমুদ্র বন্দর। তো এখান থেকে খুব সুন্দরভাবে আর কি সমুদ্রটা আর তার আশেপাশের এরিয়াটা দেখা যায়। এই কারণে আমি এখন এখানে আসছি। তো আমি এখন এই নাগরদোলার দিকে হাঁটতেছি, তারপর ইনশাল্লাহ এই নাগরদোলার উপরে আমি উঠব। আমরা এখন নাগরদোলাটার ভেতরে উঠছি, আর এখন মোটামুটি আমাদের এই বক্সটা মানে কিউবিক্যালটা একেবারে উপরের দিকে আছে। আর এটা ছিল ওই যে HP5 যে নাগরদোলাটা একটু আগে আমরা চড়ছিলাম তার চাইতেও বড়। তো এইখানে আমার পেছনে যে জায়গাটা দেখা যায় এটাই কিন্তু হইলো ওসাকার সমুদ্র বন্দর আমি যতটুকু জানি। আমি আমার ক্যামেরাটা ঘুরাই দেখাই। এখানে এই নিচে তো অনেক বড় জাহাজ দেখা যাইতেছে, তারপরে ওই সাইডে হলো দূরে পাহাড়, এখানে জাহাজ আসতেছে। তো এখন আমরা মোটামুটি এই ফেরি হুইলটার উপরে উঠে গেছি, একেবারে অনেক উপরে, মাটি থেকে অনেক 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 উপরে। আর এখানে 2 ধরনের মানে এই বক্সগুলো ছিল, একটা ছিল হইলো মাটির নিচে, মাটি মানে নিচে বক্সটা হলো বন্ধ, আর একটা হলো খোলা, তো গ্লাস যেটা। তো আমরা আর কি গ্লাসেরটাই উঠছি, এই কারণে আমাদের উপর থেকে আমরা নিচে দেখতে পাইতেছি। এই ফেরি হুইলটার কস্ট হইলো বাংলাদেশি টাকায় 1000 টাকার মতো, কিন্তু এটাও আমাদের ওই পাসের মধ্যে ইনক্লুডেড ছিল। তো এই কারণে আমাদের টাকা দিতে হয় নাই। আমরা এইখানে আসছি, আইসা আমরা আমাদের পাস দেখাইছি, দেখানোর পরে তারা আমাদেরকে এই মানে নাগরদোলা ফেরি হুইলে উঠতে দিছে। আর এখান থেকে মাশাআল্লাহ ওসাকা শহরের ভিউটা খুবই সুন্দর। এখানে অনেকগুলো ব্রিজ দেখা যাইতেছে, আর সমুদ্রের মাঝখানে আমরা ওই উপর থেকে দেখতেছি যে সমুদ্রের মাঝখান দিয়ে তারা ব্রিজ বানায় নিয়ে গেছে রেলের জন্য। তারপরে ওইখানে দেখা যাচ্ছে দূরে কিছু ইন্ডাস্ট্রি আছে ওগুলোর জন্য। তো এখান থেকে আমি এই যে ব্রিজটা দেখাই, পাহাড়ের সামনে যে ব্রিজটা কত বড় লাল রঙের বিশাল মাশাআল্লাহ একটা ব্রিজ। আর এখানে একটা ফ্লাইওভারের মতো আছে, যেহেতু সন্ধ্যা কাছাকাছি তো এই কারণে তারা আর কি এখানে লাইট জ্বালাইছে। আর এই রাইডটা হলো টোটাল প্রায় 15 মিনিটের। তো আমাদের উপর থেকে ঘুরে আসতে আমি যতটুকু জানি 15 মিনিটের মতো লাগবে, কিন্তু এইটা হইলো আমরা এর একটু আগে যে আরেকটা নাগরদোলাতে চড়ছিলাম তার চাইতে আরও বেশি বড়। এখন বাজে হলো সন্ধ্যা প্রায় 7:30। আর আমরা এখন আসছি হলো এই যে আমার পেছনে যে বিল্ডিংটার নামটা একটু কঠিন আমার জন্য। এটার নামটা হচ্ছে মনে হয় টুসেনটেন কাকু এরকম কিছু একটা টাওয়ার। তো আমি এখন এই টাওয়ারটার সামনে আসছি। এই টাওয়ারটাও আমার অ্যামেজিং পাসের মধ্যে ইনক্লুডেড আছে। আমরা এখন এই টাওয়ারটার অবজারভেশন ডেকের মধ্যে আছি। তো এই টাওয়ারটার 3টা অবজারভেশন ডেক আছে। তো আমরা একটু আগে নিচেরটাতে ছিলাম। তো এখানে এই চারদিকে প্রায় 8টা মানে গডের ছবি আর মূর্তি বানানো ছিল। এখন আমরা যে জায়গাটাতে আসছি এই
জায়গাটাতেও একটা অবজারভেশন ডেক আছে, আর এই যেটা হইলো তার দেওয়া। আমি একটু আগে পেছনের এই টাওয়ারের ট্যুরটা শেষ করলাম। তো আর কি আমি যেটা বুঝতে পারছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই টাওয়ারটা মোস্ট প্রবাবলি এলিয়েন টেলিয়েন জাতীয় কোনো একটা কনসেপ্টের উপর ভিত্তি করে তারা বানাইছে। তো এই টাওয়ারের উপর আমরা গেছি, আমাদের যেহেতু পাস ছিল আমাদের কোনো টাকা দিতে হয়নি। আর এই আশেপাশের যে এরিয়াটা, সেটা আমি শুনছি আজকে থেকে প্রায় 100 বছর আগে মোস্ট প্রবাবলি এই এরিয়াটা তারা আর কি বানাইছে কিছু একটা ওই ধরনের কিছু একটা কনসেপ্টের উপরে ভিত্তি করে। তো এখন আমরা এখানে একটা এরিয়াতে হাঁটাহাঁটি করতে, পিছনে অনেক স্টুডেন্টস আছে।